পরের দিন আমরা চলে গিয়েছিলাম মোহনাতে। সকাল সকাল হয়ে ওঠেনি, মেয়ের খাবার করে মেয়েকে রেডি করে তারপর আমরা রেডি হলাম। সব মিলিয়ে গুছিয়ে গাছিয়ে বেরোতে বেজে গেছিলো 1টা। তার উপরে ছিল রোডের বিশাল জ্যাম আর গেটে লাইন পড়ে গেছিলো। দীঘা মোহনা আসলে একটি বিশেষ স্থান, যেখানে চম্পা নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। তাই মোহনা দীঘার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দীঘা থেকে মোহনার দূরত্ব মাত্র 4 কিলোমিটার, কিন্তু জগন্নাথ মন্দিরের গেট তৈরি হওয়ার জন্য রাস্তাটি বন্ধ ছিল আর আমাদের বাইপাস হয়ে রাস্তা দিয়ে গিয়েছিলাম। সমুদ্র তীরে আপনি সকাল সকাল গেলে পাবদা, তোপসে টাটকা টাটকা পেয়ে যাবেন অতি কম টাকায়। এর আগে আমরা যতবার গিয়েছি ততবার সকালবেলা ভোরের সূর্যোদয় দেখেই আমরা ফিরেছিলাম, কিন্তু এবারে আর যাওয়া হয়নি। দীঘার বিচে যেরকম ক্রাউড ছিল, মোহনাতে গিয়ে অনেকটা হালকা, আর খুব ভালোভাবে আমরা মোহনাটাতে সমুদ্র এনজয় করছিলাম। না হলে দীঘার এতটা ভিড়ে আমি আমার মেয়েকে নিয়ে দীঘার সমুদ্র তটে যেতে পারিনি। ম্যাক্সিমাম সময় আমরা সুইমিং পুলেই স্নান করেছি। এখানে কিছু স্থানীয় ফটোগ্রাফার ছিল, তাদের দিয়ে আমরা কিছু ফটোশ্যুট করাই। এটা আমার বলা বাহুল্য, আমরা এখন যেখানেই যাই সেখানে লোকাল ফটোশ্যুট একটু আধটু করে নিই, কারণ 3জনকে একসাথে ক্যাপচার করাটা আমাদের নিজেদের পক্ষে পসিবল হয়ে ওঠে না। দীঘাতে প্রথমবার গেলে শুধুমাত্র মোহনা বিচে না, এরপর চলে যেতে পারেন তালসারি বিচে, অমরাবতী পার্ক, দীঘা সায়েন্স পার্কে, মেরিন অ্যাকোরিয়াম, আর বিকালবেলার দিকে আপনি যেতে পারেন উদয়পুর বিচ। এছাড়া আছে চন্দনেশ্বর মন্দির। এখন তো আবার নতুন করে জগন্নাথ মন্দিরও হয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন উদ্বোধন হয়নি। আমার মেয়ের জন্মদিনটা একটু আগে হওয়ায় আমরা একটু আগেই চলে গেছিলাম। এখন গেলে অবশ্যই জগন্নাথ মন্দির দর্শন করে ফিরবেন। বেলা হয়ে যাওয়ার দরুন মোহনাতে এখন জোয়ার ছিল আর ভালোই জল ছিল। সামনে ওয়াচ টাওয়ার, আপনারা অবশ্যই ওয়াচ টাওয়ার পর্যন্ত ঘুরে আসবেন। শুধু ধার দিয়ে যেও না। এই তো এই তো এরপর আমরা আস্তে আস্তে ফিরে যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে এসে সুইমিং পুলে গা ভাসালাম। এই সুইমিং পুলে আমার মেয়ে তখন 1 বছর পুরো কমপ্লিট হয়নি, এত ভালো এনজয় করছিল। বিশ্বাস করুন, ঘুরতে যাওয়াটা শুধুমাত্র মনকে ভালো করে না, একটা বাচ্চার মাইন্ড ডেভেলপমেন্টের জন্য খুবই প্রয়োজনীয়। কয়েকটা বছর দেখতে দেখতে কেটে যাবে, এরপর ওরা একা যাবে, বন্ধুদের সাথে ঘুরতে যাবে, তখন হয়তো আমাদের সাথে আর সময় হবে না। তাই এই মুহূর্তগুলো যতটা পারবেন এনজয় করুন। জলে গা ডুবিয়ে রাখো, তাহলে ঠান্ডা লাগবে না। এরপর আমি আমার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, আর আমার হাজব্যান্ড বিরিয়ানি এনেছিল অনুষ্কা হোটেল থেকে। বিরিয়ানির পরিমাণ আর টেস্ট খুবই ভালো ছিল। সন্ধেবেলা আমরা গিয়েছিলাম ঢেউসাগর পার্ক দেখতে। এর জন্য একটা সেপারেট শর্ট অলরেডি চ্যানেলে আছে। এরপর আমরা গিয়েছিলাম ওল্ড দীঘাতে একটু মাছ কেনার আশায়, কিন্তু এই যে ক্রাউডটা আপনি দেখছেন, এটা সাংঘাতিক ছিল। তাই আমরা টাইম নষ্ট না করে আবার ফিরে এসেছি। পরের দিন সকালবেলা উঠে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সেরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমার মেয়েকে কিছুটা খাইয়ে নিয়েছিলাম আর কিছুটা খাবার প্যাক করে নিয়েছিলাম। এরপর আমরা বাইপাসের রাস্তাটা অ্যাভয়েড করে এই দীঘা তাজপুর মেরিন ড্রাইভের রাস্তাটা ধরেছি। তাহলেই দেখতে পাবেন এত সুন্দর একটা ভিউ। আর বাঁদিকে দেখতে পাচ্ছেন সমস্ত হোটেল তৈরি হচ্ছে। এবারে দীঘার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আপনাদের সাজেস্ট করতে পারি যে আপনারা যদি প্রথমবার দীঘা যান তাহলে অবশ্যই দীঘাতে থাকুন, নিউ দীঘাতে থাকুন। আর যদি অনেকবার দীঘা গিয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন দীঘার আউটস্কার্টে, যেমন তাজপুর, তালসারি, উদয়পুর এই সব সাইডে থাকার।
এতে আপনাদের ক্রাউড থেকে অনেক দূরে থাকতে পারবেন, কারণ দীঘাতে যতটা ক্রাউড আজকের ডেটে, সেই রকম জায়গায় আশা করি আমার মতো মানুষ যারা একটু হালকা ফুলকা জায়গা পছন্দ করে তাদের একদমই ভালো লাগবে না। এছাড়াও রয়েছে ছাপড়িদের ভিড়। ছাপড়ি মানে বিশ্বাস করুন সেই সমস্ত কিছু প্রজাতির ভিড় আছে যারা কিনা হাতে বক্স বাজে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এবারে দীঘা ট্রিপটা ছিল আমার মেয়ের ফার্স্ট বার্থডে সেলিব্রেশন, যেটা আমরা খুব সুন্দর কাটিয়েছি। থ্যাংক ইউ, টাটা।